আচ্ছা, কখনো ভেবে দেখেছ একটা রিকশা চালাতে যে পরিমাণ দম লাগে, আর ক্লাসে বসে অঙ্ক করতে কি একই শক্তি লাগে? কিংবা প্রতিদিন মাছ মাংস খেলেই কি শরীর 100% ফিট থাকে? গাইড বইয়ের মুখস্থ পড়া বাদ দাও। আজকের ক্লাসে আমরা একদম সহজ ও মজার ছলে জানব কিভাবে খাদ্য পিরামিড আর কিলোক্যালোরির হিসাব আমাদের সুপারহিরো বানিয়ে দিতে পারে। চলো, বিজ্ঞানের চোখে আমাদের প্রতিদিনের থালাটাকে একটু পরখ করে নেওয়া যাক। দশম অধ্যায়, খাদ্য চাহিদা, পাঠ 1, খাদ্য শক্তি, কিলোক্যালোরি। আমরা প্রতিদিন অনেক ধরনের খাবার খেয়ে থাকি। এই সব খাবারের মধ্যে কিছু কিছু পুষ্টি উপাদান থাকে যেগুলো আমাদের দেহে শক্তি উৎপাদন করে থাকে। খেলাধুলা করা, যে কোনো ধরনের কাজ করা, পড়ালেখা করা ইত্যাদি সব কাজের জন্যই শক্তি দরকার হয়। আমরা খাবারের এই শক্তি চোখে দেখি না, তবে অনুভব করতে পারি ও পরিমাপ করতে পারি। কোনো খাবার কেনার সময় মাপার জন্য আমরা একক ব্যবহার করি, যেমন তরল খাবার মাপার জন্য লিটার ও অন্যান্য খাবার মাপার জন্য কেজি। ঠিক তেমনি খাবারের মধ্যে এই শক্তিকে পরিমাপ করার জন্য কিলোক্যালোরি ব্যবহার করা হয়। প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়। বেশি শারীরিক পরিশ্রমের কাজ করার জন্য বেশি শক্তির অর্থাৎ বেশি কিলোক্যালোরির প্রয়োজন হয় এবং কম পরিশ্রমের কাজ করার জন্য কম শক্তির অর্থাৎ কম কিলোক্যালোরির প্রয়োজন হয়। অর্থাৎ খাদ্যের শক্তি পরিমাপের একককে কিলোক্যালোরি বলা হয়। শক্তির উৎস খাবার থেকেই আমরা শক্তি পাই। কোনো খাবারের কিলোক্যালোরি বেশি হলে বোঝা যাবে যে সেই খাবারে শক্তি বেশি আছে। তেল, ঘি, ভাজা খাবার, চিনি, গুড়, মিষ্টি ইত্যাদিতে বেশি কিলোক্যালোরি আছে, অর্থাৎ এইসব খাবারে শক্তি বেশি আছে। যেমন শাক সবজি, শসা, ক্ষীরা, লেটুস পাতা, আমলকি, বাতাবি লেবু, পেয়ারা ইত্যাদিতে কম কিলোক্যালোরি আছে, অর্থাৎ শক্তি কম আছে। পুষ্টি উপাদানগুলো থেকে প্রাপ্ত শক্তি: 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে প্রায় 4 কিলোক্যালোরি পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিন থেকে প্রায় 4 কিলোক্যালোরি পাওয়া যায়। 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9 কিলোক্যালোরি পাওয়া যায়। কোনো মানুষের এই শক্তির চাহিদা বা প্রয়োজনীয়তা নির্ভর করে তার পরিশ্রমের ধরন, শারীরিক অবস্থা ও বয়স ইত্যাদি বিষয়ের উপর। কোনো ব্যক্তি যদি বেশি পরিশ্রমের কাজ করেন, যেমন রিকশা চালক হন, তাহলে তার বেশি কিলোক্যালোরি যুক্ত খাদ্যের প্রয়োজন হবে। কিন্তু ব্যক্তি যদি কম পরিশ্রমের কাজ করেন, যেমন অফিসে বসে কাজ করেন, তাহলে তার কম কিলোক্যালোরি যুক্ত খাদ্যের প্রয়োজন হবে। বড়দের তুলনায় শিশুদের বেশি কিলোক্যালোরি যুক্ত খাদ্য প্রয়োজন হয়, কারণ শিশুদের দৈহিক বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয়। আবার স্বাভাবিক শারীরিক অবস্থার চেয়ে জ্বর হলে বেশি কিলোক্যালোরি যুক্ত খাদ্যের চাহিদা বাড়ে। কেউ দীর্ঘদিন ধরে যদি তার চাহিদার চেয়ে বেশি কিলোক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করে, তাহলে তার শরীরের ওজন বেড়ে যাবে। আবার কেউ দীর্ঘদিন ধরে যদি তার চাহিদার চেয়ে কম কিলোক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করে, তাহলে তার শরীরের ওজন কমে যাবে। শরীরের ওজন স্বাভাবিক রাখতে হলে প্রয়োজনের চেয়ে বেশি বা কম কিলোক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করা যাবে না। কাজ 1, কাদের বেশি কিলোক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ প্রয়োজন হয়? তুমি যদি প্রয়োজনের চেয়ে কম বা বেশি কিলোক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ কর, তাহলে তোমার কী ধরনের সমস্যা হতে পারে তালিকা তৈরি করো। কাজের সমাধান: পাঠ্যবইয়ের কাজ 1-এ 2টি অংশ রয়েছে। নিচে প্রতিটির বিস্তারিত উত্তর ও তালিকা দেওয়া হল। 1. কাদের বেশি কিলোক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ প্রয়োজন হয়? আমাদের বেঁচে থাকা এবং দৈনন্দিন কাজকর্মের জন্য শক্তির প্রয়োজন। তবে সবার শক্তির চাহিদা এক নয়। সাধারণত নিচের ব্যক্তিদের বেশি কিলোক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করা প্রয়োজন: অধিক শারীরিক পরিশ্রমী ব্যক্তি, যারা কঠোর কায়িক শ্রম করেন, যেমন রিকশা চালক, দিনমজুর, খেলোয়াড় বা ভারী মালামাল বহনকারী শ্রমিক। ক্রমবর্ধমান শিশু ও কিশোর কিশোরী, বড়দের তুলনায় শিশুদের দেহের বৃদ্ধি ও গঠন খুব দ্রুত গতিতে হয়, তাই তাদের বেশি শক্তির প্রয়োজন। অসুস্থ বা রোগমুক্তির পথে থাকা ব্যক্তি, শরীরে কোনো রোগ বা তীব্র জ্বর হলে দেহের অভ্যন্তরীণ ক্ষয়পূরণের জন্য বেশি কিলোক্যালোরির চাহিদা বাড়ে। 2. প্রয়োজনের চেয়ে কম বা বেশি কিলোক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করলে যেসব সমস্যা হতে পারে তার তালিকা: শরীরের ওজন ও কর্মক্ষমতা স্বাভাবিক রাখতে হলে চাহিদামতো সঠিক পরিমাণে কিলোক্যালোরি যুক্ত খাবার খাওয়া উচিত। এর কম বা বেশি হলে যেসব সমস্যা দেখা দেয়, তা নিচে টেবিল আকারে দেওয়া হল। প্রয়োজনের চেয়ে বেশি কিলোক্যালোরি গ্রহণের সমস্যা। প্রয়োজনের চেয়ে কম কিলোক্যালোরি গ্রহণের সমস্যা: 1. ওজন বৃদ্ধি ও স্থূলতা। অতিরিক্ত শক্তি শরীরে চর্বি হিসেবে জমা হয়, ফলে শরীরের ওজন দ্রুত বেড়ে যায়। 1. ওজন হ্রাস। দীর্ঘ সময় কম ক্যালোরি খেলে শরীর ভেতরের চর্বি ও পেশি ক্ষয় করে শক্তি যোগায়,
ফলে ওজন কমে যায়। 2. অলসতা ও ক্লান্তি। অতিরিক্ত ওজনের কারণে শরীর ভারী হয়ে যায় এবং সামান্য নড়াচড়াতেই ক্লান্তি আসে। 2. শারীরিক দুর্বলতা। প্রয়োজনীয় শক্তি না পাওয়ায় শরীর সবসময় দুর্বল ও ক্লান্ত থাকে। কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না। 3. দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি। অতিরিক্ত মোটা হয়ে গেলে হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো জটিল রোগ হতে পারে। 3. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। শরীরে পুষ্টি ও শক্তির অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে ঘন ঘন অসুখ বিসুখ হয়। 4. হাড় ও জয়েন্টের সমস্যা। অতিরিক্ত ওজনের কারণে হাঁটু ও কোমরের হাড়ের ওপর চাপ পড়ে এবং ব্যথা শুরু হয়। 4. দৈহিক বৃদ্ধি ব্যাহত হওয়া। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে শারীরিক ও মানসিক বৃদ্ধি ঠিকমতো হয় না। মূল শিক্ষা। শরীরের ওজন স্বাভাবিক ও সুস্থ রাখতে আমাদের দৈনন্দিন পরিশ্রম ও বয়স অনুযায়ী পরিমিত, খুব বেশিও নয়, আবার খুব কমও নয়, কিলোক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। পাঠ 2 সুষম খাদ্য। মিনু এবং অন্তরা দুজন একই বয়সী। একই শ্রেণীতে পড়ে ও পাশাপাশি বাড়িতে বসবাস করে। মিনু প্রতিদিন ভাত রুটির পাশাপাশি মাছ মাংস এবং যথেষ্ট পরিমাণে শাক সবজি ও মৌসুমি ফল গ্রহণ করে। কিন্তু অন্তরা শাক সবজি ও ফল একদম পছন্দ করে না। তাই সে শুধুমাত্র মাংস দিয়ে ভাত খায়। মিনুর স্বাস্থ্য ভালো। সে সহজে অসুস্থ হয় না, স্কুলে নিয়মিত উপস্থিত থাকে, পড়াশোনায় মনোযোগী ও পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। বিভিন্ন ধরনের খাদ্যের সমন্বয়ে গঠিত খাদ্য সুষম হয়। 1 বা 2 ধরনের খাদ্যের সমন্বয়ে গঠিত খাদ্য সুষম হয় না। কিন্তু অন্তরা প্রায়ই নানা ধরনের অসুখে আক্রান্ত হয়। ফলে স্কুলে অনিয়মিত, পড়াশোনায় মনোযোগ কম ও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। এর থেকে বোঝা যায় যে মিনু বিভিন্ন ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণে খায় বলে তার প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়। অন্যদিকে অন্তরা প্রয়োজনের চেয়ে কম খাবার গ্রহণ করে। ফলে তার প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ হয় না। অতএব শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিনই আমাদের প্রত্যেকটা পুষ্টি উপাদান অর্থাৎ 6টি উপাদানই প্রয়োজন অনুযায়ী গ্রহণ করতে হবে। দৈনন্দিন খাবারে দেহের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকলে তখন তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্য দেহের জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ, পানি ও ক্যালোরি সরবরাহ করে। শুধুমাত্র 1-2টি খাদ্য গ্রহণ করলে খাবার সুষম হয় না। খাবার সুষম করার উপায়। প্রতি বেলার খাবারে মাছ, মাংস, ডাল, ভাত, রুটি, শাক সবজি, ফল, তেল ও দুধ ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য অন্তর্ভুক্ত করা। বিভিন্ন ধরনের খাদ্য নির্ধারিত পরিমাণে গ্রহণ করা। প্রতিবেলার খাবারে মৌসুমি শাক সবজি, ফলমূল ও টকজাতীয় ফল রাখা। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করা। দৈনিক প্রয়োজনীয় মোট কিলোক্যালোরির 50-60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, 20-30% স্নেহ জাতীয় খাদ্য এবং 20-25% প্রোটিন জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা। দৈনিক আহারে প্রাপ্তবয়স্ক ব্যক্তির খাদ্যে কমপক্ষে 30 গ্রাম তেল এবং 20 গ্রাম গুড় বা চিনি না থাকলে ক্যালোরির ঘাটতি হয়। এজন্য আহারে তেল ও গুড় বা চিনি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সুষম খাদ্যকে উপাদেয় করার জন্য খাদ্য প্রস্তুতে মশলার ব্যবহার প্রচলিত আছে। সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সকল পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব অপরিসীম। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত খাদ্যশক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব রয়েছে। শরীরের চাহিদার চেয়ে বেশি খাদ্য গ্রহণ করলে শরীর মোটা হয়ে যাবে, রোগ দেখা দিবে, কম খেলে শরীর শুকিয়ে যাবে, শিশুদের বর্ধন ব্যাহত হবে ও রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে। এজন্য শরীরের স্বাভাবিক সুস্থতা বজায় রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ অত্যাবশ্যক। অপুষ্টিকে প্রতিহত করার জন্য সুষম আহার গ্রহণ গুরুত্বপূর্ণ। কাজ 1, তুমি প্রতিদিন যে খাবারগুলো খাও তার একটা তালিকা তৈরি করে দেখো যে তোমার খাবারটি সুষম হচ্ছে কি না। যদি সুষম না হয় তাহলে তুমি সুষম খাবার খাওয়ার জন্য কি করবে? সুষম খাদ্য কাজের সমাধান। পাঠ্যবইয়ের কাজ 1-এ 2টি অংশ রয়েছে। প্রথম অংশটি হল নিজের প্রতিদিনের খাবারের তালিকা তৈরি করে সেটি সুষম কি না তা যাচাই করা এবং দ্বিতীয় অংশটি হল খাবার সুষম না হলে করণীয় নির্ধারণ করা। অংশ 1, আমার প্রতিদিনের খাবারের তালিকা ও সুষম খাদ্য যাচাইকরণ। আমি প্রতিদিন সাধারণত যে খাবারগুলো খেয়ে থাকি তার একটি নমুনা তালিকা নিচে দেওয়া হল। সকাল, পরোটা বা রুটি 1 থেকে 2টি, ডিম ভাজি
একটি অথবা ডাল। দুপুর ভাত 1 প্লেট, রুই মাছ বা মুরগির মাংস, আলু ভর্তা বা ডাল। বিকেল নুডলস, বিস্কুট বা মুড়ি এবং চা। রাত ভাত 1 প্লেট, মাংস অথবা ডিম এবং ডাল। আমার খাবারটি সুষম হচ্ছে কি না তার মূল্যায়ন। পাঠ্যবইয়ের মেনু ও অন্তরার গল্প এবং সুষম খাদ্যের নিয়মাবলী পর্যালোচনা করে আমি বুঝতে পারলাম যে আমার প্রতিদিনের খাবারটি পুরোপুরি সুষম হচ্ছে না। কারণ আমার তালিকায় কার্বোহাইড্রেট, ভাত, রুটি, প্রোটিন, মাছ, মাংস, ডিম, ডাল এবং ফ্যাট, তেল পর্যাপ্ত পরিমাণে থাকলেও ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস শাক সবজি এবং মৌসুমি ফল একদমই নেই বা খুবই কম। এছাড়াও সারা দিনে পর্যাপ্ত পানি পানের ঘাটতি থেকে যাচ্ছে। ফলে মেনুর মতো শতভাগ সুস্থ ও চটপটে থাকতে আমার খাবার তালিকায় পরিবর্তন আনা জরুরি। অংশ 2, খাবার সুষম করার জন্য আমার করণীয় পদক্ষেপসমূহ। আমার প্রতিদিনের খাবারকে সুষম ও পুষ্টিকর করতে আমি নিচে দেওয়া পদক্ষেপগুলো গ্রহণ করব। 1. প্রতি বেলাতেই সবজি যোগ করা। দুপুর ও রাতের খাবারে ভাতের সাথে অবশ্যই যেকোনো এক রকমের সবুজ শাক বা রঙিন সবজি, যেমন লাল শাক, পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে ইত্যাদি অন্তর্ভুক্ত করব। 2. মৌসুমি ফল খাওয়া। প্রতিদিন অন্তত একটি করে সহজলভ্য মৌসুমি ফল, যেমন কলা, পেয়ারা, আমলকি, কামরাঙ্গা বা লেবু খাওয়ার অভ্যাস করব, যা আমাকে ভিটামিন ও রোগ প্রতিরোধ ক্ষমতা যোগাবে। 3. বিকেলের খাবারে পরিবর্তন। বিকেলের নাশতায় ভাজাপোড়া বা নুডলসের পরিবর্তে মাঝেমধ্যে ফল, শসা বা খই মুড়ি খাওয়ার চেষ্টা করব। 4. পর্যাপ্ত পানি পান। শরীরকে হাইড্রেটেড ও সতেজ রাখতে প্রতিদিন নিয়ম করে 6 থেকে 8 গ্লাস বা 2 থেকে 2.5 লিটার নিরাপদ পানি পান করব। 5. তেল ও চিনির সঠিক অনুপাত। খাবারে যাতে ক্যালোরির ঘাটতি না হয় সেজন্য রান্নায় পরিমিত তেল এবং প্রয়োজনে সামান্য গুড় বা চিনি খাব। তবে অতিরিক্ত মিষ্টি বা ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করব। উপসংহার: শুধুমাত্র মাছ মাংস বা ভাত খেলেই শরীর পুষ্টি পায় না। শরীরকে সুস্থ ভিটামিন, খনিজ লবণ ও পানি সঠিক পরিমাণে রাখা আবশ্যক। পাঠ 3 খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড হচ্ছে এমন একটা নেকি পরিমাণে খাওয়া উচিত তা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এক কথায় বলা যায় যে খাদ্য পিরামিড থেকে কোন ধরনের খাবার কতটুকু পরিমাণে গ্রহণ করলে খাদ্য সুষম হবে তার ধারণা পাওয়া যায়। খাদ্য পিরামিডে প্রতিদিন আমাদের যে খাদ্যগুলো গ্রহণ করা উচিত সেই খাদ্যগুলোকে 5টি ভাগে ভাগ করে ছবিতে দেওয়া হয়েছে। পিরামিডের নিচ থেকে ধাপগুলো হচ্ছে: প্রথম ধাপ পানি, যা আমাদের জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয়। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করা প্রয়োজন হয়। খাদ্য পিরামিড: তেল, ঘি ও ফ্যাট জাতীয় খাদ্য এবং মিষ্টি সামান্য পরিমাণে ব্যবহার্য। মাছ, মাংস, ডিম, বাদাম জাতীয় এবং শুকনা শিম জাতীয় খাদ্য, দুধ, দই, ছানা, পনির, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের শাক সবজি, ভাত, রুটি, নুডলস, মুড়ি চিড়া ইত্যাদি। পানি: দ্বিতীয় ধাপ শস্য ও শস্য জাতীয় খাদ্য, যেমন ভাত, রুটি, নুডলস, মুড়ি, চিড়া ইত্যাদি। এই শ্রেণীর খাবারগুলো থেকে তাপশক্তি পাওয়া যায়। এই শ্রেণীর খাবারগুলো দেহের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে গ্রহণ করতে হয়। তৃতীয় ধাপ বিভিন্ন ধরনের শাক সবজি ও ফল। এই শ্রেণীর খাদ্য থেকে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। চতুর্থ ধাপ মাছ, মাংস, ডিম, বাদাম, ডাল, ছানা ও পনির ইত্যাদিকে একটি খাদ্য শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শ্রেণীর খাদ্য থেকে প্রধানত প্রোটিন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। পঞ্চম ধাপ তেল, ঘি ও ফ্যাট জাতীয় খাদ্য এবং চিনি, গুড় ও মিষ্টি জাতীয় খাদ্যকে একটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই শ্রেণীর খাদ্য থেকে প্রচুর শক্তি পাওয়া যায়। তাই এই খাবারগুলো খুবই কম পরিমাণে খাওয়া উচিত। বেশি খেলে শরীরের ওজন বেড়ে যাবে। আমরা যদি খাদ্য পিরামিডের বিভিন্ন শ্রেণীর খাদ্যগুলো থেকে প্রতিদিনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে খাদ্য নির্বাচন করে গ্রহণ করি তাহলে শরীরের চাহিদা অনুযায়ী সকল পুষ্টি উপাদান পাওয়া যাবে, অর্থাৎ খুব সহজেই আমাদের খাদ্য গ্রহণ সুষম হবে। কাজ 1, তুমি প্রতিদিন যে খাবারগুলো খাও তা কোন কোন খাদ্য শ্রেণীর অন্তর্ভুক্ত তা উল্লেখ করো এবং তা খাদ্য পিরামিডের মাধ্যমে দেখাও। 1. প্রতিদিনের খাবারের তালিকা ও খাদ্য শ্রেণী বিভাগ।
নিচের তালিকায় আপনার প্রতিদিনের সম্ভাব্য খাবারগুলোকে তাদের পুষ্টি উপাদান অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করা হল। প্রতিদিনের খাবার, উদাহরণ, খাদ্য পিরামিডের ধাপ। প্রধান পুষ্টি উপাদান, পানি 6 থেকে 8 গ্লাস। প্রথম ধাপ, নিচ থেকে। জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান, ভাত, রুটি, মুড়ি। দ্বিতীয় ধাপ, শর্করা বা কার্বোহাইড্রেট, তাপশক্তি, লাল শাক, আলু, পটল, আম, কলা। তৃতীয় ধাপ, ভিটামিন ও খনিজ লবণ, ডাল, ডিম, রুই মাছ, মুরগির মাংস। চতুর্থ ধাপ, প্রোটিন বা আমিষ, সয়াবিন তেল, ঘি, মিষ্টি। পঞ্চম ধাপ, শীর্ষ, ফ্যাট বা চর্বি এবং শর্করা, প্রচুর শক্তি। 2. খাদ্য পিরামিডের মাধ্যমে উপস্থাপন। নিচে পিরামিডের আকৃতি অনুযায়ী খাবারগুলোকে সাজিয়ে দেখানো হলো। পিরামিডের নিচের খাবারগুলো সবচেয়ে বেশি পরিমাণে এবং ওপরের খাবারগুলো সবচেয়ে কম পরিমাণে খাওয়া উচিত। তেল, পঞ্চম ধাপ, তেল, ঘি। মিষ্টি, সামান্য পরিমাণে, মাছ, মাংস। চতুর্থ ধাপ, মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, প্রয়োজনীয় পরিমাণ, শাক সবজি, ফল। তৃতীয় ধাপ, বিভিন্ন সবজি ও ফলমূল, বেশি পরিমাণে, ভাত, রুটি। নুডলস। দ্বিতীয় ধাপ, শস্য ও শস্য জাতীয় খাদ্য, দেহের চাহিদা অনুযায়ী। পানি প্রথম, ভিত্তি ধাপ, পর্যাপ্ত পানি 6 থেকে 8 গ্লাস। সংক্ষিপ্ত মন্তব্য, আমি প্রতিদিন যে খাবারগুলো খাই তা এই পিরামিডের নিয়ম মেনে চললে আমার শরীর সব ধরনের পুষ্টি উপাদান সঠিকভাবে পাবে। বিশেষ করে পিরামিডের ওপরের ধাপের খাবারগুলো, তেল, মিষ্টি, আমি কম খাই এবং নিচের ধাপের খাবারগুলো, পানি, শর্করা, শাক সবজি, শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করি, যা আমার খাবারকে সুষম করে তোলে। পার্ট 4, কৈশোরকালীন পুষ্টির চাহিদা। কৈশোরকালীন সময়ে শারীরিক বিভিন্ন পরিবর্তন ঘটে, ফলে পুষ্টির চাহিদা বৃদ্ধি পায়। ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর বয়সে এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে পুষ্টির চাহিদা বেশি থাকে। কৈশোরে বর্ধনের গতি বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা বাড়ে। শক্তি, শারীরিক বৃদ্ধি ও শক্তির খরচ বৃদ্ধির কারণে কৈশোরে শক্তির চাহিদা বৃদ্ধি পায়। বয়স, পরিশ্রমের প্রকৃতি ও ছেলে মেয়ে ভেদে শক্তির চাহিদায় তারতম্য ঘটে। 9 বছর পর্যন্ত ছেলে ও মেয়েদের শক্তি চাহিদা একই ধরনের থাকে, কিন্তু 10 বছর বয়স থেকে এই চাহিদার উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। এই বয়স থেকেই মেয়েদের চাইতে ছেলেদের শক্তি চাহিদা বেশি হয়। কৈশোরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বছরই বয়স বৃদ্ধির সাথে সাথে শক্তির চাহিদা বৃদ্ধি পায়। এছাড়া যে সকল ছেলে মেয়ে বেশি পরিশ্রম করে অথবা খেলাধুলা বেশি করে, তাদের শক্তির চাহিদা কম পরিশ্রমীদের চাইতে বেশি হয়। কার্বোহাইড্রেট, প্রতিদিনের খাদ্য তালিকায় প্রয়োজনীয় শক্তি চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। প্রোটিন, কৈশোরকালীন সময়ে প্রোটিনের চাহিদাও কিছুটা বেশি থাকে, কারণ এই সময়ে দ্রুত গতিতে শরীরের বৃদ্ধি ঘটে। এই বয়সে মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা উচিত। কৈশোরকালীন সময়ে প্রোটিনের ঘাটতির কারণে বর্ধন ব্যাহত হয়। ফ্যাট, কৈশোরে শক্তির চাহিদা বেশি থাকে, তাই এই বয়সীদের জন্য খাদ্যে ফ্যাটের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত ফ্যাট বহুল খাবার, বিশেষ করে ফাস্ট ফুড গ্রহণে শরীরের ওজন বেশি বেড়ে যেতে পারে। তাই সব সময় ফ্যাট বহুল খাদ্য বা ফাস্ট ফুড গ্রহণ থেকে বিরত থাকতে হবে। খনিজ লবণ, এই বয়সে বিভিন্ন ধাতব লবণের মধ্যে ক্যালসিয়াম, লৌহ, জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড়ের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম প্রয়োজন হয়। দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধির জন্য জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত গঠনের জন্য লৌহ প্রয়োজন হয়। বিশেষ করে ছেলেদের চাইতে মেয়েদের লৌহের চাহিদা কিছুটা বেশি হয়। বিভিন্ন ধরনের শাক সবজি ও ফল থেকে প্রচুর পরিমাণে খনিজ লবণ পাওয়া যায়। চিত্র, কৈশোরকালে খেলাধুলা বা পরিশ্রমের কারণে পুষ্টির চাহিদা বাড়ে। ভিটামিন, কৈশোরে বিভিন্ন ধরনের ভিটামিনের মধ্যে থায়ামিন, রিবোফ্লাভিন এবং নায়াসিনের চাহিদা বৃদ্ধি পায়। এই সময় দ্রুতগতিতে দেহের বৃদ্ধি ঘটায় ও রক্ত গঠনের জন্য ফলিক অ্যাসিড, ভিটামিন B12 ও ভিটামিন বি এর চাহিদাও বাড়ে। এছাড়াও দেহের বিভিন্ন কোষের সুস্থতা রক্ষার জন্য ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা উচিত। হাড়ের বৃদ্ধির জন্য ভিটামিন ডি অত্যাবশ্যকীয়। বিভিন্ন ধরনের মৌসুমী শাক সবজি ও ফল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়।
পানি শরীর সুস্থ রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের মতো পানিও অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। ঘাম, মল ও মূত্রের মাধ্যমে প্রতিদিন শরীর থেকে পানি বেরিয়ে যায়। এই পানির চাহিদা পূরণের জন্য প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করা প্রয়োজন। অর্থাৎ এক কথায় বলা যায় যে কৈশোরে সকল পুষ্টি উপাদানের চাহিদাই বাড়ে। এই বাড়তি চাহিদা পূরণ না হলে দেহের বৃদ্ধি ব্যাহত হবে এবং নানা ধরনের অপুষ্টিজনিত সমস্যা যেমন রক্ত স্বল্পতা, রাতকানা, হাড়ের দুর্বল গঠন, লম্বায় ছোট হওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি দেখা দিবে। তাই এই বয়সের ছেলে মেয়েদের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটানোর জন্য সুষম খাদ্য গ্রহণ করা অত্যাবশ্যক। কাজ 1 কৈশোরে একজন মেয়ের রক্ত গঠনের জন্য কোন কোন পুষ্টি উপাদানের চাহিদা বৃদ্ধি পায় এবং কিভাবে তা পূরণ করা যায় দলগতভাবে চার্ট তৈরি করো। কাজ 1, কৈশোরে একজন মেয়ের রক্ত গঠনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও তা পূরণের উপায়, দলগত চার্ট। মেয়েদের কৈশোরকালীন সময়ে 10 থেকে 13 বছর বয়স থেকে শারীরিক পরিবর্তনের কারণে ছেলেদের তুলনায় রক্ত গঠনের পুষ্টি উপাদানের চাহিদা অনেক বেশি থাকে। নিচে এর একটি চার্ট দেওয়া হল। রক্ত গঠনের পুষ্টি উপাদান কেন প্রয়োজন, ভূমিকা, কিভাবে পূরণ করা যায়, খাদ্য উৎস, লৌহ, আয়ন, রক্তে হিমোগ্লোবিন তৈরি করার প্রধান উপাদান। মেয়েদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কচু শাক, লাল শাক, ডালিম, কলিজা, মাংস, ডিম এবং খনিজ সমৃদ্ধ ফল। ফলিক অ্যাসিড, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেলস তৈরিতে সাহায্য করে। গাঢ় সবুজ শাক সবজি, ব্রোকলি, শিম, ডাল ও লেবু জাতীয় ফল। ভিটামিন বি12, রক্তকণিকা গঠন ও স্নায়ুতন্ত্র সচল রাখতে অত্যাবশ্যক। মাছ, মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত খাবার। ভিটামিন সি, এটি সরাসরি রক্ত বাড়ায় না, তবে উদ্ভিদজাত খাবার থেকে লৌহ শোষণ করতে শরীরকে সাহায্য করে। আমলকি, পেয়ারা, লেবু, কমলা এবং বিভিন্ন টক জাতীয় ফল। দলগত মন্তব্য, চার্ট থেকে দেখা যায় শুধু আয়রন বা লৌহযুক্ত খাবার খেলেই হবে না, শরীরে রক্ত গঠনের পুরো প্রক্রিয়াটি সচল রাখতে তার সাথে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি যুক্ত খাবারও নিয়মিত খেতে হবে। কাজ 2, কৈশোরে পুষ্টি চাহিদা পূরণের একদিনের সুষম খাদ্য তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো। কাজ 2, কৈশোরে পুষ্টি চাহিদা পূরণের একদিনের সুষম খাদ্য তালিকা। কৈশোরের দ্রুত বৃদ্ধি ও শক্তির চাহিদা মেটাতে একদিনের একটি আদর্শ সুষম খাদ্য তালিকা নিচে দেওয়া হল। এটি ছেলে ও মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য, তবে পরিশ্রমের ওপর ভিত্তি করে পরিমাণ কম বেশি হতে পারে। একদিনের খাবার চার্ট। বেলার নাম, খাবারের মেনু, পুষ্টির চাহিদা পূরণের জন্য। প্রধান পুষ্টি উপাদান, সকাল, ব্রেকফাস্ট, আটার রুটি, 2টি বা ভাত, ডিম সেদ্ধ, 1টি, সবজি ভাজি, যেমন আলু, পটল বা পেঁপে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ। দুপুর, লাঞ্চ, মাঝারি বাটি 1 বাটি ভাত, মাছ বা মুরগির মাংস, 1 টুকরো, ঘন ডাল, 1 বাটি, মিক্সড সবজি বা শাক, যেমন লাল শাক বা পালং শাক, কার্বোহাইড্রেট, প্রোটিন, লৌহ, ক্যালসিয়াম ও ফ্যাট। বিকেল, স্ন্যাক্স, যেকোনো একটি মৌসুমি ফল, যেমন পাকা কলা, পেয়ারা বা আম, কিছু বাদাম, চীনাবাদাম বা কাঠবাদাম। ভিটামিন সি, জিঙ্ক, সুস্থ ফ্যাটের উৎস। রাত, ডিনার, ভাত বা রুটি, দুপুরের চেয়ে পরিমাণে কিছুটা কম, মাছ, মাংস বা ডিমের তরকারি, হালকা সবজি বা সালাদ, কার্বোহাইড্রেট, প্রোটিন, খনিজ লবণ। ঘুমানোর আগে 1 গ্লাস কুসুম গরম দুধ, ক্যালসিয়ামের জন্য। প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি, হাড়ের বৃদ্ধির জন্য। পুরো দিনের জন্য জরুরি নির্দেশিকা। পানি, সারা দিনে অবশ্যই 6 থেকে 8 গ্লাস নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে হবে। যা বর্জনীয়, এই বয়সে অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার বা ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এতে ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই তালিকাটি অনুসরণ করলে কৈশোরের বর্ধন ব্যাহত হবে না এবং রক্তস্বল্পতা বা হাড়ের দুর্বলতার মতো অপুষ্টিজনিত সমস্যাগুলো এড়ানো সম্ভব হবে। অনুশীলনী, বহু নির্বাচনী প্রশ্ন। 1 গ্রাম প্রোটিন থেকে কতটুকু কিলোক্যালোরি পাওয়া যায়? উত্তর, ক 4 কিলোক্যালোরি। ব্যাখ্যা, পুষ্টিবিজ্ঞান অনুযায়ী 1 গ্রাম প্রোটিন বা আমিষ এবং 1 গ্রাম কার্বোহাইড্রেট বা শর্করা থেকে 4 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। অন্যদিকে 1 গ্রাম ফ্যাট বা চর্বি থেকে সবচেয়ে বেশি অর্থাৎ 9 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। 2
ডিমের কুসুম থেকে শিশু কিশোরের আই দেহে তাপ ও শক্তি উৎপাদন হয়। ই রক্ত স্বল্পতা রোধ করে। ই হাড়ের বৃদ্ধি সাধন হয়। নিচের কোনটি সঠিক? উত্তর ঘ আই ই ও ই। ব্যাখ্যা ডিমের কুসুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা শিশু কিশোরদের জন্য দারুণ উপকারী। আই দেহে তাপ ও শক্তি উৎপাদন হয়। ডিমের কুসুমে পর্যাপ্ত পরিমাণে চর্বি বা ফ্যাট থাকে যা দেহে তাপ ও শক্তি যোগায়। ই রক্ত স্বল্পতা রোধ করে। এতে প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা দূর করে। ই হাড়ের বৃদ্ধি সাধন হয়। ডিমের কুসুম ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের একটি ভালো উৎস, যা কৈশোরে হাড়ের মজবুত গঠনে ও বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ নং ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। করিম ও রহিম দুই ভাই। করিম রিকশাচালক, রহিম সারাদিন দোকানে সেলসম্যানের কাজ করে। খেতে বসলে দেখা যায় করিম ও রহিম দুজনই সমান পরিমাণে মাছ, ভাত ও সবজি খাদ্য গ্রহণ করে। রহিম সুস্থভাবে দোকানে কাজ করে যাচ্ছে, কিন্তু করিম প্রায়ই বিভিন্ন অসুস্থতায় ভোগে। ৩ রহিমের সুস্থতার কারণ। উত্তর খ চাহিদা ও ক্যালোরির সমতা। ব্যাখ্যা রহিম সারাদিন দোকানে সেলসম্যানের কাজ করে, যা করিমের রিকশা চালানোর তুলনায় কম পরিশ্রমের কাজ। রহিম যে পরিমাণ খাবার, ক্যালোরি গ্রহণ করছে তা তার শরীরের দৈনিক চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ বা সমান। যেহেতু তার দেহে চাহিদা ও ক্যালোরির সমতা বজায় থাকছে, তাই সে সুস্থভাবে কাজ করে যেতে পারছে। ৮ যদি করিম একইভাবে খাদ্য গ্রহণ করতে থাকে, আই ওজন কমতে থাকবে। ই কর্মক্ষমতা হ্রাস পাবে। ই স্মৃতিশক্তি হ্রাস পাবে। নিচের কোনটি সঠিক? উত্তর ক আই ও ই। ব্যাখ্যা করিম একজন রিকশা চালক। রিকশা চালানো অত্যন্ত কঠোর শারীরিক পরিশ্রমের কাজ, যার জন্য প্রচুর শক্তির, ক্যালোরির প্রয়োজন হয়। কিন্তু করিম ও রহিম দুজনই সমান পরিমাণে খাবার খায়। আই ওজন কমতে থাকবে। করিমের শরীর কাজের জন্য প্রয়োজনীয় শক্তি খাবার থেকে না পেয়ে শরীরের জমানো চর্বি ও পেশি ভেঙে শক্তি উৎপাদন করবে, ফলে তার ওজন কমতে থাকবে। ই কর্মক্ষমতা হ্রাস পাবে। দীর্ঘদিন ধরে চাহিদার চেয়ে কম ক্যালোরি পাওয়ায় শরীর দুর্বল হয়ে পড়বে এবং তার কাজ করার ক্ষমতা কমে যাবে। স্মৃতিশক্তি হ্রাসের সাথে এই শক্তির ঘাটতির সরাসরি বা প্রাথমিক কোনো সম্পর্ক নেই। তাই সঠিক উত্তর হবে আই ও ই। সৃজনশীল প্রশ্ন ক সুষম খাদ্য কি? সুষম খাদ্য ব্যালেন্সড ডায়েট, যে খাদ্য তালিকায় ৬টি পুষ্টি উপাদান, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও পানি শরীরের চাহিদা অনুযায়ী সঠিক অনুপাতে বা পরিমাণে উপস্থিত থাকে, তাকে সুষম খাদ্য বলে। সহজ কথায়, যে খাবার গ্রহণ করলে শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয়, শরীর সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বজায় থাকে, সেটাই হলো সুষম খাদ্য। খ খাদ্য পিরামিড বলতে কি বোঝায়? খাদ্য পিরামিড ফুড পিরামিড। খাদ্য পিরামিড হচ্ছে এমন একটি কাল্পনিক বা ত্রিকোণাকার নির্দেশিকা, গাইড, যার মাধ্যমে কোন ধরনের খাদ্য প্রতিদিন আমাদের কী পরিমাণে খাওয়া উচিত, তা চিত্রের সাহায্যে ধাপে ধাপে দেখানো হয়। সহজ কথায়, একটি সুষম খাদ্য তালিকা তৈরি করার জন্য কোন খাবারটি সবচেয়ে বেশি এবং কোন খাবারটি সবচেয়ে কম পরিমাণে গ্রহণ করতে হবে, তার একটি সহজ ধারণা বা চিত্রই হল খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডের মূল বৈশিষ্ট্যসমূহ। আকৃতি, এটি দেখতে একটি পিরামিডের মতো, নিচের অংশ চওড়া এবং ওপরের অংশ ক্রমশ সরু। ভিত্তি বা নিচের ধাপ, পিরামিডের নিচের ধাপে থাকে পানি এবং শর্করা জাতীয় খাবার, ভাত, রুটি। এগুলো আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয়। মধ্যম ধাপসমূহ, মাঝের ধাপগুলোতে থাকে শাক সবজি, ফলমূল এবং প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, ডাল। এগুলো শরীরের জন্য প্রয়োজনীয় পরিমাণে খেতে হয়। শীর্ষ বা ওপরের ধাপ, পিরামিডের একদম চূড়ায় বা সরু অংশে থাকে তেল, ঘি, চর্বি ও মিষ্টি জাতীয় খাবার। এর অর্থ হল, এই খাবারগুলো থেকে প্রচুর শক্তি পাওয়া গেলেও এগুলো শরীরের জন্য সবচেয়ে কম বা সামান্য পরিমাণে খাওয়া উচিত। ১ ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সুমা ও কণা দুই বান্ধবী। তাদের দৈহিক গঠন দুই ধরনের। নিম্নে তাদের দৈনিক খাদ্যের একটি তালিকা দেওয়া হল। সময়: সুমা, কণা, সকাল, রুটি ৩টি, ডিম ১টি, কলা ১টি, দুধ ১ কাপ,
রুটি 2টি, ডিম -1টির অর্ধেক, কলা 1টি। দুপুর, ভাত 2 কাপ, মাছ বা মাংস মাঝারি 1 টুকরা, সবজি আধা কাপ, সালাদ 1 কাপ, ভাত 1.5 কাপ, সবজি আধা কাপ, মাছ বা মাংস 2 টুকরা, সালাদ আধা কাপ। রাত, ভাত 2 কাপ, মাছ বা মাংস 2 টুকরা, দুধ 1 কাপ, ভাত 1 কাপ, মাছ বা মাংস 1 টুকরা। সুমার দৈনিক খাদ্যাভ্যাস হতে সুমার শারীরিক গঠন কী রকম? ব্যাখ্যা করো। উদ্দীপকে দেওয়া খাবারের তালিকা এবং ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া, কৈশোরকালীন একজন শিক্ষার্থীর পুষ্টির চাহিদার ওপর ভিত্তি করে সুমার শারীরিক গঠন কেমন হতে পারে তা নিচে ব্যাখ্যা করা হল। সুমার শারীরিক গঠন। উদ্দীপকের দৈনিক খাদ্যাভ্যাস অনুযায়ী বলা যায় যে সুমার শারীরিক গঠন অতিরিক্ত ওজনের বা স্থূলকায়, মোটা। তার বয়স ও শ্রেণীর তুলনায় সে প্রতিদিন অতিরিক্ত পরিমাণে শর্করা, কার্বোহাইড্রেট ও ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করছে, যা তার শরীরে মেদ বা চর্বি হিসেবে জমা হচ্ছে। পুষ্টিবৈজ্ঞানিক ব্যাখ্যা। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একজন মেয়ের বয়স সাধারণত 10 থেকে 11 বছর হয়ে থাকে, যা কৈশোরকালের অন্তর্ভুক্ত। এই বয়সে শরীরের বৃদ্ধির জন্য সুষম খাবারের প্রয়োজন হলেও সুমার খাদ্য তালিকায় শর্করার আধিক্য অনেক বেশি। নিচে তার কারণগুলো তুলে ধরা হল। অতিরিক্ত শর্করা গ্রহণ। সুমা সকালে 3টি রুটি, দুপুরে 2 কাপ ভাত এবং রাতেও 2 কাপ ভাত খাচ্ছে। ভাত ও রুটি হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কৈশোরকালে শক্তির প্রয়োজন হলেও এই পরিমাণ শর্করা একজন সাধারণ স্কুলগামী মেয়ের দৈনিক চাহিদার চেয়ে অনেক বেশি। অতিরিক্ত ক্যালোরি সঞ্চয়। শর্করা জাতীয় খাবার শরীরকে তাপ ও শক্তি যোগায়। সুমা যদি এই বিপুল পরিমাণ শর্করা খাওয়ার পর সেই অনুযায়ী কঠোর শারীরিক পরিশ্রম বা খেলাধুলা না করে, তবে এই অতিরিক্ত শর্করাটুকু খরচ না হয়ে শরীরে চর্বি, ফ্যাট হিসেবে জমা হতে থাকবে। অনুপাতহীন খাদ্যাভ্যাস। দুপুরের খাবারে সুমা ভাতের 2 কাপ তুলনায় সবজি খাচ্ছে মাত্র আধা কাপ। আবার রাতে সে 2 কাপ ভাতের পাশাপাশি 2টি মাছ বা মাংসের টুকরো এবং 1 কাপ দুধ খাচ্ছে। রাতে সাধারণত বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়, তাই রাতে এত ভারী খাবার ওজন দ্রুত বাড়িয়ে দেয়। সিদ্ধান্ত। যেহেতু সুমা প্রতিদিন তার শরীরের স্বাভাবিক চাহিদার চেয়ে অনেক বেশি পরিমাণে শর্করা ও ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছে, তাই পুষ্টিবিজ্ঞানের নিয়ম অনুযায়ী তার শরীরে পুষ্টির ভারসাম্যহীনতা, অতিরিক্ত পুষ্টি বা ওভারনিউট্রিশন দেখা দেবে। এর ফলে খুব স্বাভাবিকভাবেই তার দৈহিক গঠন স্থূলকায়, ভারী বা অতিরিক্ত ওজনের হবে, যা তার বান্ধবী কণার চেয়ে বেশ ভিন্ন। কণার খাদ্যাভ্যাস তার সুস্থ দৈহিক বর্ধনে কতটুকু সহায়ক যুক্তি সহকারে উপস্থাপন করো। উদ্দীপকে দেওয়া খাবারের তালিকা এবং কৈশোরকালীন পুষ্টির চাহিদার ওপর ভিত্তি করে কণার খাদ্যাভ্যাস তার সুস্থ দৈহিক বর্ধনে অত্যন্ত সহায়ক এবং ইতিবাচক। নিচে যুক্তি সহকারে এর বিশদ বিশ্লেষণ উপস্থাপন করা হল। কণার খাদ্যাভ্যাস সুস্থ দৈহিক বর্ধনে সহায়ক হওয়ার যুক্তিসমূহ। 1. ক্যালোরি ও শর্করার সুষম বণ্টন। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কণার বয়স সাধারণত 10 থেকে 11 বছর, যা কৈশোরকালের শুরু। এই বয়সে শক্তির প্রয়োজন হলেও অতিরিক্ত শর্করা ওজনের আধিক্য ঘটায়। কণা সকালে 2টি রুটি, দুপুরে 1.5 কাপ ভাত এবং রাতে মাত্র 1 কাপ ভাত খায়। সেই দিন বাড়ার সাথে সাথে সকাল থেকে রাতে শর্করার পরিমাণ কমিয়েছে, যা পুষ্টিবিজ্ঞানের একটি আদর্শ নিয়ম। এটি তার শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না এবং তাকে চর্বিমুক্ত, সুগঠিত দেহের অধিকারী হতে সাহায্য করে। 2. পর্যাপ্ত প্রোটিন বা আমিষের উপস্থিতি। কৈশোরে শরীরের দ্রুত বৃদ্ধি ঘটে। উদ্দীপকে দেখা যাচ্ছে কণা সকালে অর্ধেক ডিম এবং দুপুরে 2 টুকরো মাছ বা মাংস খাচ্ছে। মাছ, মাংস ও ডিম হল উচ্চমানের প্রোটিন, যা কোষ গঠন, পেশির মজবুত বৃদ্ধি এবং উচ্চতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। কৈশোরে প্রোটিনের ঘাটতি হলে বর্ধন ব্যাহত হয়, কিন্তু কণার তালিকায় পর্যাপ্ত প্রোটিন থাকায় তার দৈহিক বৃদ্ধি স্বাভাবিক থাকবে। 3. খনিজ লবণ, ভিটামিন ও আঁশের উপস্থিতি। কণা দুপুরে আধা কাপ সবজি এবং আধা কাপ সালাদ খাচ্ছে। শাক সবজি ও সালাদ থেকে শরীর প্রচুর পরিমাণে ভিটামিন, যেমন এ, সি, ই এবং খনিজ লবণ, ক্যালসিয়াম, লৌহ, জিঙ্ক পায়। এগুলো কণার হাড়ের গঠন শক্ত করতে, রক্তস্বল্পতা দূর করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 4. সুস্থ ও আদর্শ ওজনের নিশ্চয়তা। সুমা যেখানে রাতে 2 কাপ ভাত ও ভারী খাবার খেয়ে ঘুমাতে যাচ্ছে, যা স্থূলতার কারণ।
সেখানে কণা রাতে মাত্র 1 কাপ ভাত ও 1 টুকরো মাছ বা মাংস খাচ্ছে। রাতের বেলা মানুষের শারীরিক পরিশ্রম কম হয় বলে হালকা খাবার খাওয়া উচিত। কণার এই সচেতন খাদ্যাভ্যাস তাকে কৈশোরকালীন স্থূলতা, ওবিসিটি বা অতিরিক্ত ওজনের হাত থেকে রক্ষা করবে। সীমাবদ্ধতা ও ছোট একটি পরামর্শ। কণার খাদ্য তালিকাটি প্রায় নিখুঁত হলেও কৈশোরকালীন বর্ধনের জন্য একটি ছোট ঘাটতি রয়েছে। কণার তালিকায় সুমার মতো দুধ বা দুগ্ধজাত খাবার আলাদাভাবে দেখা যাচ্ছে না। হাড়ের দীর্ঘমেয়াদী বৃদ্ধি ও মজবুত গঠনের জন্য এই বয়সে ক্যালসিয়াম ও ভিটামিন ডি প্রয়োজন, যা দুধ থেকে সবচেয়ে ভালো পাওয়া যায়। কণা যদি তার তালিকায় প্রতিদিন 1 গ্লাস দুধ বা সামান্য টক দই যোগ করে, তবে তার খাদ্য তালিকাটি শতভাগ সুষম হবে। সিদ্ধান্ত: পরিশেষে বলা যায়, সুমার অতিরিক্ত ও ভারসাম্যহীন খাদ্যাভ্যাসের তুলনায় কণার খাদ্যাভ্যাস অনেক বেশি পরিমিত ও নিয়ন্ত্রিত। সামান্য কিছু ক্যালসিয়ামের উৎস, যেমন দুধ, যোগ করলে কণার এই বর্তমান খাদ্যাভ্যাস তার কৈশোরকালীন দ্রুত শারীরিক বৃদ্ধি, মেধার বিকাশ এবং দীর্ঘমেয়াদী সুস্থ দৈহিক বর্ধনে শতভাগ সহায়ক ও যুগোপযোগী ভূমিকা রাখবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. খাদ্যশক্তি কি? খাদ্যশক্তি, ফুড এনার্জি, আমরা প্রতিদিন যে খাবারগুলো গ্রহণ করি, তা আমাদের শরীরে হজম বা পরিপাক হওয়ার পর যে শক্তি উৎপন্ন করে, তাকেই খাদ্যশক্তি বলে। সহজ কথায়, খাবার থেকে আমাদের শরীর যে শক্তি পায়, সেটাই খাদ্যশক্তি। বিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞানের ভাষায় এই শক্তিকে কিলোক্যালোরি KCAL বা সংক্ষেপে ক্যালোরি এককে পরিমাপ করা হয়। খাদ্যশক্তির কাজ ও গুরুত্ব: আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যশক্তি অপরিহার্য। গাড়ি চলতে যেমন জ্বালানি, পেট্রোল বা ডিজেল লাগে, তেমনি আমাদের শরীর নামক ইঞ্জিনটি সচল রাখতে খাদ্যশক্তির প্রয়োজন হয়। এটি মূলত 2টি বড় কাজ করে। অভ্যন্তরীণ কাজ: আমাদের অজান্তেই শরীরের ভেতরে যেসব কাজ সারাক্ষণ চলছে, যেমন হৃৎপিণ্ডের স্পন্দন, ফুসফুসের শ্বাস প্রশ্বাস ক্রিয়া এবং খাবার হজম হওয়া, এসব সচল রাখতে খাদ্যশক্তি লাগে। বাহ্যিক কাজ: আমাদের প্রতিদিনের চলাফেরা, পড়াশোনা, খেলাধুলা, চিন্তাভাবনা এবং যেকোনো ধরনের শারীরিক পরিশ্রম বা কাজ করার বল যোগায় এই খাদ্যশক্তি। খাদ্যের প্রধান 3টি উপাদান: শর্করা, কার্বোহাইড্রেট, আমিষ, প্রোটিন এবং স্নেহ, ফ্যাট থেকে আমাদের শরীর এই খাদ্যশক্তি পেয়ে থাকে। 2. বিভিন্ন পুষ্টি উপাদান থেকে কী পরিমাণ শক্তি পাওয়া যায়? আমাদের খাদ্যের প্রধান 3টি উপাদান অর্থাৎ শর্করা, প্রোটিন এবং ফ্যাট, স্নেহ থেকে আমাদের শরীর সরাসরি শক্তি বা ক্যালোরি পেয়ে থাকে। অন্যান্য পুষ্টি উপাদান যেমন ভিটামিন, খনিজ লবণ এবং পানি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করলেও এগুলো থেকে কোনো শক্তি বা ক্যালোরি পাওয়া যায় না। পুষ্টিবিজ্ঞান অনুযায়ী বিভিন্ন পুষ্টি উপাদান থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা নিচে দেওয়া হল। পুষ্টি উপাদান ও শক্তির পরিমাণ। পুষ্টি উপাদানের নাম: 1 গ্রাম থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ। 1. শর্করা বা কার্বোহাইড্রেট, যেমন ভাত, রুটি, চিনি, 4 কিলোক্যালোরি। 2. প্রোটিন বা আমিষ, যেমন মাছ, মাংস, ডিম, ডাল, 4 কিলোক্যালোরি। 3. ফ্যাট বা স্নেহজাতীয় খাদ্য, যেমন তেল, ঘি, মাখন, 9 কিলোক্যালোরি। মনে রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য: সবচেয়ে বেশি শক্তি তালিকা থেকে দেখা যাচ্ছে যে শর্করা ও প্রোটিনের তুলনায় 1 গ্রাম ফ্যাট বা চর্বি জাতীয় খাবার থেকে দ্বিগুণেরও বেশি, 9 কিলোক্যালোরি, শক্তি পাওয়া যায়। এই কারণেই চর্বি বা তেলযুক্ত খাবার বেশি খেলে শরীরে দ্রুত ওজন বা মেদ বেড়ে যায়। 0 ক্যালোরি উপাদান: ভিটামিন, খনিজ লবণ এবং পানি শরীর গঠন ও রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি হলেও এগুলো থেকে শরীর 0 কিলোক্যালোরি শক্তি পায়। 3. মানুষের শক্তির চাহিদা নির্ভর করে পরিশ্রমের ধরন, বয়স ও শারীরিক অবস্থার উপর। ব্যাখ্যা করো। মানুষের শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সচল রাখতে এবং বাইরের দৈনন্দিন কাজকর্ম করার জন্য শক্তির প্রয়োজন হয়। তবে পৃথিবীর সব মানুষের শক্তির চাহিদা একরকম নয়। এটি মূলত 3টি প্রধান বিষয়ের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। নিচে তা বিশদভাবে ব্যাখ্যা করা হল। 1. পরিশ্রমের ধরন, নেচার অফ ওয়ার্ক। শক্তির চাহিদা নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখে একজন মানুষ দৈনিক কী পরিমাণ শারীরিক পরিশ্রম করছেন। পরিশ্রমকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। অধিক পরিশ্রমী, যারা কঠোর কায়িক শ্রম বা শারীরিক পরিশ্রম করেন, যেমন রিক্সা চালক, দিনমজুর,
খেলোয়াড় বা রাজমিস্ত্রি। তাদের পেশি সচল রাখতে এবং অতিরিক্ত শক্তি খরচ মেটাতে প্রচুর ক্যালোরিযুক্ত খাবার খেতে হয়। মাঝারি পরিশ্রমী, যারা সাধারণ হাঁটাচলা বা মাঝারি কাজ করেন, যেমন শিক্ষক, বিক্রয়কর্মী বা গৃহিণী। তাদের শক্তির চাহিদা মাঝারি ধরনের হয়। কম পরিশ্রমী বা বসে কাজ করা মানুষ, যারা ডেস্কে বসে কাজ করেন বা মানসিক শ্রম বেশি দেন, যেমন ব্যাংকার, কম্পিউটার অপারেটর বা ছাত্রছাত্রী। তাদের শারীরিক নড়াচড়া কম হয় বলে শক্তির চাহিদাও বেশ কম থাকে। একই ওজনের একজন রিকশা চালক এবং একজন ব্যাংকারের খাদ্যের পরিমাণ সমান হলে রিকশা চালক পুষ্টিহীনতায় ভুগবেন, আর ব্যাংকারের ওজন অতিরিক্ত বেড়ে যাবে। 2. বয়স, এজ। বয়সের পরিবর্তনের সাথে সাথে শরীরের বৃদ্ধি এবং বিপাক প্রক্রিয়ার, মেটাবলিজম, হার পরিবর্তিত হয়, যা শক্তির চাহিদাকে সরাসরি প্রভাবিত করে। শিশু ও কিশোর কিশোরী। শৈশব ও কৈশোরকালে, বিশেষ করে 10 থেকে 15 বছর বয়সে, শরীরের বৃদ্ধির গতি অত্যন্ত দ্রুত থাকে। হাড়, পেশি ও অন্যান্য অঙ্গের দ্রুত বর্ধনের কারণে এবং এই বয়সে খেলাধুলা ও চঞ্চলতা বেশি থাকে বলে বড়দের তুলনায় তাদের ওজনের অনুপাতে শক্তির চাহিদা অনেক বেশি থাকে। প্রাপ্তবয়স্ক। এই বয়সে শরীরের নতুন করে বৃদ্ধি ঘটে না, কেবল ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ হয়। তাই বয়স বাড়ার সাথে সাথে শক্তির চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। বৃদ্ধ বা প্রবীণ। বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের ভেতরের কোষ বা অঙ্গের কার্যক্ষমতা কমে যায় এবং বিপাক ক্রিয়া ধীর হয়ে পড়ে। একই সাথে তাদের শারীরিক নড়াচড়াও কমে যায়, তাই প্রবীণদের শক্তির চাহিদা সবচেয়ে কম থাকে। 3. শারীরিক অবস্থা, ফিজিক্যাল কন্ডিশন। বিশেষ কিছু শারীরিক পরিস্থিতি বা অবস্থায় শরীরের স্বাভাবিক মেটাবলিজম বা পুষ্টির চাহিদার আমূল পরিবর্তন ঘটে। গর্ভবতী মা। গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে আরেকটি নতুন জীবন গড়ে ওঠে। গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি ও পুষ্টির জন্য মায়ের স্বাভাবিক চাহিদার চেয়ে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। স্তন্যদাত্রী মা। সন্তান জন্মদানের পর শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য মায়ের শরীরকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয়। তাই এই সময়ও মায়ের প্রচুর বাড়তি ক্যালোরি ও পুষ্টি উপাদান দরকার। অসুস্থতা ও রোগমুক্তির সময়। কোনো ব্যক্তি যখন দীর্ঘদিনের বড় কোনো রোগ বা অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান, তখন শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলো মেরামত করার জন্য এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা সচল রাখতে স্বাভাবিকের চেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়। লিঙ্গভেদ, জেন্ডার। শারীরিক গঠনের দিক থেকে সাধারণত পুরুষদের শরীরে পেশির পরিমাণ বেশি থাকে এবং নারীদের শরীরে ফ্যাটের অনুপাত বেশি থাকে। পেশি সচল রাখতে বেশি শক্তি লাগে বলে সমবয়সী ও সমপরিশ্রমী একজন নারীর চেয়ে একজন পুরুষের শক্তির চাহিদা সাধারণত বেশি হয়। সিদ্ধান্ত। পরিশেষে বলা যায়, শক্তির চাহিদা কোনো নির্দিষ্ট বা ধ্রুবক সংখ্যা নয়। একজন মানুষের সুস্থ বেঁচে থাকার ও সুষম খাদ্য তালিকা তৈরির প্রথম শর্তই হল তার নিজের বয়স। সে প্রতিদিন কী ধরনের কাজ করছে এবং তার বর্তমান শারীরিক অবস্থা কেমন, এই 3টি বিষয়কে বিবেচনা করে সঠিক পরিমাণে ক্যালোরি বা খাদ্যশক্তি গ্রহণ করা। 8. সুষম খাদ্য বলতে কী বোঝায়? সুষম খাদ্য, ব্যালেন্সড ডায়েট, যে খাদ্য তালিকায় খাদ্যের প্রধান 6টি পুষ্টি উপাদান, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও পানি, শরীরের চাহিদা অনুযায়ী সঠিক অনুপাতে বা পরিমাণে উপস্থিত থাকে, তাকে সুষম খাদ্য বলে। সহজ কথায়, যে খাবার গ্রহণ করলে শরীরের দৈনিক প্রয়োজনীয় পুষ্টি ও শক্তির চাহিদা পুরোপুরি পূরণ হয়, শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেটাই হল সুষম খাদ্য। সুষম খাদ্যের মূল বৈশিষ্ট্যসমূহ। পুষ্টির সঠিক অনুপাত। এটি এমন একটি খাবার যেখানে কোনো উপাদান প্রয়োজনের চেয়ে কম বা অতিরিক্ত থাকে না। শক্তি বা ক্যালোরির যোগান। দৈনিক কাজকর্ম ও শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখার জন্য পর্যাপ্ত ক্যালোরি সরবরাহ করে। সহজলভ্য ও বৈচিত্র্যময়। সুষম খাদ্য মানেই দামি খাবার নয়, বরং আমাদের আশেপাশে পাওয়া যায় এমন সাধারণ খাবার, যেমন ভাত, ডাল, ডিম, মৌসুমী শাক সবজি ও ফল, সঠিক নিয়মে মিশিয়ে খেলেই তা সুষম খাদ্যে পরিণত হয়। সুষম খাদ্য কেন প্রয়োজন? 1. শারীরিক বৃদ্ধি ও ক্ষয়পূরণ, বিশেষ করে শিশু ও কিশোর কিশোরীদের হাড়, পেশি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধির জন্য সুষম খাদ্য অত্যাবশ্যক। 2. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শরীরে বিভিন্ন রোগ ব্যাধির আক্রমণ ঠেকানোর জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণ সুষম খাদ্য থেকে পাওয়া যায়। 3. কর্মক্ষমতা বজায় রাখা, সারাদিন পড়াশোনা, খেলাধুলা বা যে কোনো পরিশ্রমের কাজ করার ক্লান্তিহীন শক্তি যোগায়। 4. আদর্শ ওজন ধরে রাখা,
এটি শরীরকে অতিরিক্ত স্থূল বা মোটা হতে দেয় না, আবার অপুষ্টিজনিত কারণে শুকিয়ে যেতেও বাধা দেয়। 5. কৈশোরে প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। কৈশোরকাল, সাধারণত 10 থেকে 19 বছর বয়স, মানুষের জীবনের এমন একটি অনন্য সময় যখন শৈশব থেকে প্রাপ্তবয়স্কে পৌঁছানোর রূপান্তর ঘটে। এই সময়ে শরীরের সব পুষ্টি উপাদানের চাহিদা বাড়লেও প্রোটিন বা আমিষের চাহিদা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এর প্রধান কারণগুলো নিচে ব্যাখ্যা করা হল। 1. দ্রুত গতিতে শারীরিক বৃদ্ধি, গ্রোথ স্পার্ট। মানবজীবনে জন্মের পর প্রথম বছর বাদ দিলে কৈশোরকালেই শরীরের বৃদ্ধির গতি সবচেয়ে দ্রুত হয়। এই সময়ে হাড়ের দৈর্ঘ্য বাড়ে, উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় এবং শরীরের সামগ্রিক কাঠামো বড় হতে থাকে। যেহেতু প্রোটিন হল মানবদেহের কোষ ও কলার, টিস্যু, প্রধান গঠন উপাদান বা বিল্ডিং ব্লক, তাই এই দ্রুত বর্ধনশীল শরীরের নতুন নতুন কোষ ও হাড়ের বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয়। 2. পেশিবহুল শরীর গঠন ও ক্ষয়পূরণ। কৈশোরে ছেলে ও মেয়ে উভয়ের শরীরেই মাংসপেশির, মাসল মাস, পরিমাণ অনেক বেড়ে যায়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে পেশির গঠন সুগঠিত ও ভারী হতে শুরু করে। এই নতুন পেশি তৈরি এবং দৈনন্দিন বিভিন্ন কাজের ফলে পেশির যে ক্ষয় হয় তা পূরণ করার জন্য প্রোটিন অপরিহার্য। প্রোটিনের অভাব হলে পেশি দুর্বল হয়ে পড়ে এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধি থমকে যায়। 3. হরমোন ও এনজাইমের নিঃসরণ বৃদ্ধি। কৈশোরকালীন সময়ে শরীরে ব্যাপক হরমোনজনিত পরিবর্তন ঘটে। এই বয়সে বিভিন্ন গ্রন্থি থেকে নানা ধরনের হরমোন এবং পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম নিঃসৃত হয়। বিজ্ঞান অনুযায়ী শরীরের প্রায় সব হরমোন এবং এনজাইম মূলত প্রোটিন দিয়ে তৈরি। তাই শরীরে হরমোনের এই বাড়তি উৎপাদন ও ভারসাম্য বজায় রাখতে খাদ্যে প্রোটিনের পরিমাণ বাড়ানো জরুরি। 4. রক্ত গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। কৈশোরে শরীরের আয়তন বাড়ার সাথে সাথে রক্তকণিকার সংখ্যা এবং রক্তের পরিমাণও বাড়ে। রক্তের প্রধান উপাদান হিমোগ্লোবিন তৈরি হয় গ্লোবিন নামক প্রোটিন এবং আয়রন দিয়ে। এছাড়া এই সংবেদনশীল বয়সে শরীরকে বিভিন্ন রোগ বালাই থেকে দূরে রাখতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি, প্রয়োজন, তাও তৈরি হয় প্রোটিন থেকে। প্রোটিনের ঘাটতি হলে কি ঘটবে? কৈশোরে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম গ্রহণ না করা হয়, তবে শরীরের স্বাভাবিক বৃদ্ধি বা লম্বায় হওয়া ব্যাহত হবে। পেশি দুর্বল ও শরীর ক্ষীণ বা রোগা হয়ে পড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং কিশোর কিশোরীরা সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে। সিদ্ধান্ত: এক কথায় বলা যায়, কৈশোরের দ্রুত শারীরিক পরিবর্তন, হরমোনের সঠিক কাজ এবং পেশিবহুল সুস্থ শরীর নিশ্চিত করতেই এই সময়ে প্রোটিনের চাহিদা বহুগুণ বৃদ্ধি পায়। তাহলে বুঝতেই পারছ, বেশি খাওয়া বড় কথা নয়, সঠিক নিয়মে সুষম খাদ্য খাওয়াই হলো আসল সিক্রেট। কৈশোরের এই দারুণ সময়ে নিজেকে চটপটে আর সুস্থ রাখতে আজ থেকেই নিজের খাবার প্লেটটা একটু বদলে নাও। আজকের ক্লাসে তোমার কোনো প্রশ্ন থাকলে বা কোনো অংশটি সবচেয়ে ভালো লেগেছে, ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, গাইড বই ছাড়া এমন আনন্দের সাথে শিখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে আগামী ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।